এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৮৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি কাগজকে ৪টি সমান অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে কি বলা হয়? বলা হয়েছে একটি কাগজকে আমরা ৪টি সমান ভাগে ভাগ করেছি। দেখো এখানে যদি আমরা এই উদাহরণটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে এই কাগজটিকে কিন্তু ৪টি সমান ভাগে ভাগ করা হয়েছে। এখন আমাদের বলা হয়েছে যে প্রতিটি ভাগকে কি বলা হয়, অর্থাৎ এই যে এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ এবং এই এক ভাগ, এর প্রতিটি ভাগকে কি বলা হয়। দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বোর্ডে এই কাগজটি আমরা অঙ্কন করে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে এটি একটি কাগজ, ঠিক আছে। এটিকে আমরা কি করলাম, ৪টি সমান ভাগে ভাগ করলাম। দেখো আমাদের মোট ভাগ হলো কতটি? ১ ২ ৩ ৪টি। এখন আমাদের বলা হয়েছে যে এই যে এক একটি ভাগ আমরা পেলাম, এই এক এক ভাগকে কি বলা হয়। দেখো আমরা যদি এইখানে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে এখানে কি বলেছে, যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছুর দুই অংশের একটি নিই, আমরা লিখি বা আমরা এটি লিখি হচ্ছে ২-এর ১। তাই আমরা যদি সমান ৪ অংশে ভাগ করি এবং একটি অংশ নিই, তবে লিখতে হবে ৪-এর ১। অর্থাৎ দেখো আমরা যদি আর একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি যে এটি আমাদের আর একটি কাগজ। এখন এই কাগজটিকে যদি আমরা সমান ২টা ভাগে ভাগ করি, দেখো আমরা সেক্ষেত্রে কি করব, এই মাঝ বরাবর কিন্তু এটিকে কেটে দিব বা মাঝ বরাবর এটিকে আমরা ভাগ করব, তাই না? তাহলে কিন্তু আমাদের সমান ২টা ভাগ হয়ে যাবে। তাহলে এই যে আমরা একটি কাগজকে ২টা ভাগে ভাগ করেছি, এর এক একটি ভাগকে কি বলা হয়? আমরা জানি এক একটি ভাগকে বলা হয় ২ ভাগের ১ ভাগ, তাই না? কারণ এখানে মোট রয়েছে ভাগ কতটি? একটি, দুইটি, যার কারণে এটিকে আমরা বলতে পারি ২ ভাগের ১ ভাগ। আবার এই ভাগটিকেও আমরা কি বলতে পারি? ২ ভাগের ১ ভাগ, তাই না? বা ২-এর ১। বন্ধুরা এখন কথা হচ্ছে, আমরা এই উপরের কাগজটিকে যেহেতু ৪টি ভাগে ভাগ করেছি, তাহলে এইখানের প্রত্যেকটি ভাগকে আমরা কি বলতে পারি? বন্ধুরা দেখো এটি খুবই সহজ একটি বিষয় কিন্তু। হ্যাঁ, আমরা এখানে মোট ভাগ করেছিলাম ২টি, এই জন্য আমরা লিখেছি ২ ভাগের ১ ভাগ। তাহলে এখানে আমরা মোট ভাগ করেছি কতটি? ৪টি ভাগ করেছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি ৪ ভাগের ১ ভাগ, তাই না বন্ধুরা? তাহলে এই ভাগটিকেও আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি ৪ ভাগের ১ ভাগ। এটিকেও লিখতে পারি ৪ ভাগের ১ ভাগ এবং এটিকেও লিখতে পারি ৪ ভাগের ১ ভাগ। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেললাম বা বুঝে ফেললাম যে এই ৪টি ভাগের প্রত্যেকটিকে কি বলা হয়। এখন দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যখন আমরা একটি বস্তুকে সমান ৪ অংশে ভাগ করি, এই অংশগুলোর এক একটিকে ১/৪ বা ৪ ভাগের ১ ভাগ বলি এবং লিখি ৪-এর ১। এখন দেখো আমাদের বলা হয়েছে আমরা যখন কোনো বস্তুকে, যেমন এই কাগজকে একটি বস্তু, তাই না? এরকম কাগজের মতো যে কোনো বস্তুকে যখন আমরা সমান ৪টা ভাগ করি, হ্যাঁ, তখন এই প্রত্যেক ভাগকে বা এক একটি ভাগকে বলা হয় হচ্ছে ১/৪। তার মানে এটিকে বলতে পারি আমরা ১/৪, তারপরে হচ্ছে এটিকে আমরা বলতে পারি ১/৪, এই ভাগকে আমরা বলতে পারি ১/৪, এই ভাগকে বলতে পারি ১/৪। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে ১/৪ বা ৪ ভাগের ১ ভাগ, এটিকে যখন আমরা লিখি তখন আমরা কিভাবে করে লিখি? নিচে ৪ লিখি এবং উপরে ১ লিখি। এটি দ্বারা বোঝায় ৪ ভাগের ১ ভাগ বা ১/৪। এই দেখো এখানে আমরা যদি পাশে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৪-এর ১ অর্থাৎ ১/৪ বা ৪ ভাগের ১ ভাগ। বন্ধুরা এরপরে দেখো আমরা যদি একটু নিচে চলে যাই, এখানে আমাদেরকে বলা হয়েছে ২-এর ১ এবং ৪-এর ১ এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে। তাহলে এবারে আমাদের শেখার বিষয় হচ্ছে ভগ্নাংশটা কি বা ভগ্নাংশ দেখতে কেমন হয়।
তাই না? এই দেখো আমরা যদি লিখি 2 ভাগের 1 ভাগ, আবার যদি আমরা লিখি 4 ভাগের 1 ভাগ, আবার যদি আমরা লিখি 4 ভাগের, এবার লিখলাম আমরা 4 ভাগের 2 ভাগ, আবার আমরা যদি লিখি 3 ভাগের 1 ভাগ, তাহলে এই প্রত্যেকটিকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা লিখতে গেলে উপরে এবং নিচে দুই জায়গাতেই সংখ্যা লিখতে হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। অর্থাৎ ভগ্নাংশ মানে হচ্ছে যার উপরেও সংখ্যা থাকবে এবং নিচেও সংখ্যা থাকবে। দেখো আমরা যদি এরপরে নিচে চলে যাই, এখানে 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে নিচের প্রত্যেক আকৃতির 4-এর 1 অংশ রং করি। বন্ধুরা আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদের ছবি দেওয়া রয়েছে, তাই না? দেখো আমরা যদি প্রথম চিত্রটা লক্ষ্য করি, এখানে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটি এক একটি কাগজের ছবি। হ্যাঁ, তাহলে এই যে কাগজটি রয়েছে বা এই যে এখানে যে আকৃতির কাগজটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে মোট কতটি ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখি। 1 2 3 4 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এখন আমাদের বলা হয়েছে যে এই নিচের যতগুলো ছবি রয়েছে প্রত্যেকটি আকৃতির 4-এর 1 অংশ রং করি। অর্থাৎ এইখানে যে 4টি অংশ রয়েছে, এই 4টি থেকে যে কোনো একটি অংশকে আমরা যেন রং করি। আমরা যেমন প্রথম চিত্রটির আমরা এই যে উপরে এবং কর্নারে যে অংশটি রয়েছে, এই অংশটিকে যদি আমরা রং করে দিই, দেখো আমরা এইভাবে করে, আমার যেহেতু রং নেই আমি এইভাবে করে তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, আমরা এই এক অংশটিকে রং করে দিলাম, তাহলে কিন্তু আমাদের 4-এর 1 অংশকে রং করা হয়ে গেল। অর্থাৎ 4 ভাগের 1 ভাগকে রং করা হয়ে গেল। তোমরা কিন্তু যে কোনো একটি অংশকে রং করতে পারো। এরপর যদি আমরা এই চিত্রটিকে লক্ষ্য করি, এখানেও কিন্তু 4টি অংশ রয়েছে। এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটি অংশকে রং করে দেব। যেমন আমি ধরো এবারে এই অংশটিকে রং করে দিচ্ছি। ঠিক আছে, এই অংশটিকে আমি রং করে দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু 4 ভাগের 1 ভাগকে রং করা হয়ে গেল। এরপরে দেখো এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট অংশ রয়েছে কতটি? 1 2 3টি কিন্তু অংশ রয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 4 ভাগের 1 ভাগকে রং করতে বলা হয়েছে। কিন্তু এখানে মোট ভাগ রয়েছে কতটি? 1টি 2টি 3টি। তাহলে আগে কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে আমরা যদি এটিকে সমান 4টি ভাগে ভাগ করি, তাহলে এক এক ভাগে কতটুকু করে পড়বে, তাই না? তাহলে দেখো এটিকে আমরা কিভাবে করে 4 ভাগে ভাগ করতে পারি? বন্ধুরা আমরা যদি এই যে বড় যে ভাগটা দেখতে পাচ্ছি, এই ভাগটাকে যদি আমরা 2টা ভাগে ভাগ করি, দেখো এটিকে যদি আমরা এই সোজা একটি ভাগ করি, তাহলে কিন্তু 4 পাশের ভাগটি কিন্তু সমান হয়ে যাবে। দেখো এইটা যতটুকু, এইটাও ততটুকু, এইটাও ততটুকু এবং এই পাশেরটাও ঠিক ততটুকু। এখন কিন্তু আমরা মোট 4টি অংশ পেয়ে গেছি, তাই না? এখন এই 4টি অংশ থেকে যে কোনো একটিকে কিন্তু তুমি রং করে দিতে পারো। অথবা আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমাদের এই অংশটা এইভাবে করে দেখানো হয়নি, সেজন্য আমরা এইখানের এই অংশ বা এই অংশের কোনোটাই আমরা রং করব না। যেহেতু এই পাশের 2টি অংশ আমাদের দেখানো হয়েছে, এজন্য আমরা এই 2টি থেকে যে কোনো একটিকে আমরা রং করে দেবো। যেমন আমি এটিকে ধরো রং করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু পাশেরটাকেও রং করতে পারো, অর্থাৎ তোমরা এটিকেও কিন্তু রং করতে পারো। তাহলে আমার 4 ভাগের 1 ভাগকে কিন্তু রং করা হয়ে গেল। এখন দেখো একই রকমভাবে আমরা এইখানেও কিন্তু দেখতে পাচ্ছি কয়টি অংশ রয়েছে? 1টি 2টি 3টি। কিন্তু আমাদের রং করতে হবে কত অংশকে? 4 ভাগের 1 অংশকে, অর্থাৎ 4টি ভাগ আমাদের এখানে করতে হবে। তাহলে এটিকে যদি আমরা 4 ভাগ করি, কিভাবে করে সমান 4টি ভাগ করতে পারি? দেখো 3টি ভাগ আমাদের রয়েছে। এখন আমরা কি করব? এর মধ্যে যেহেতু এই ভাগটি বড় রয়েছে, যার কারণে আমরা এই বড় ভাগটিকে মাঝ বরাবর একটা ভাগ করে নিব। তাহলে কিন্তু আমরা এখানে মোট কতটি ভাগ দেখতে পাচ্ছি? 1 2 3 4। দেখো আমরা কিন্তু 4টি সমান ভাগ দেখতে পাচ্ছি, প্রতিটি ভাগ কিন্তু সমান হয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি করব? যে কোনো একটি অংশকে রং করে দেব। আচ্ছা, যেহেতু আমাদের এখানের ভাগটি দেখানো হয়নি, তাই না? কিন্তু আমাদের এই দুই পাশের 2টি ভাগ কিন্তু দেখানো হয়েছে। প্রতিটি ভাগ যেহেতু সমান, তার মানে যে 2টি আমাদের দেখানো হয়েছে আমরা এখান থেকে একটিকে রং করে দেব। হ্যাঁ, আমি এটিকে রং করে দিচ্ছি। এই দেখো আমার কিন্তু রং করা হয়ে গেল। তাহলে তোমরা কিন্তু চাইলে এটিকেও রং করতে পারো। বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আরেকটু নিচে যাই, এখানে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি
এই যে চিত্রটি রয়েছে, এই চিত্রটি কিন্তু এই চিত্রটি, দেখো এটিকেই কিন্তু আমাদের এখানে অন্যভাবে দেখানো হয়েছে। এই দেখো এই যে চারটি অংশ, চারটি অংশের প্রত্যেকটিতে বা এক একটিকে কি বলা হয়, 4/1 বা 1/4, তাই না? দেখো এই যে এই ভাগকে বলা হয় 4/1, এটিকে বলা হয় 4/1, এটিকেও এবং এটিকেও বলা হয় 4/1, অর্থাৎ প্রত্যেকটি ভাগকে বলা হয় 4/1। এই দেখো এই কথাটি কিন্তু আমাদের এখানে লেখা হয়েছে। আবার যখন আমরা এই চিত্রটাকে সমাধান করলাম, তখনও এই যে চারটি ভাগ পেয়েছি, এর প্রত্যেক ভাগকে কি বলা হয়, 4/1 বা 1/4। এখন আমরা যদি এই পাশের চিত্রটিকে লক্ষ্য করি, দেখো এইখানে আমাদেরকে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 4টি 1/4 বা 4-এর 1 একত্রে রাখলে ড্যাশ তৈরি হয়। অর্থাৎ এই যে 4/1 দেখতে পাচ্ছি আমরা, এই 4/1 যদি আমরা 4টিকে একত্র করি, যেমন এটি হচ্ছে 4/1, এটি হচ্ছে 4/1, এটিকে 4/1 এবং এটিও 4/1। এখন এই 4টিকে যদি আমরা একত্র করি বা একসাথে রাখি, দেখো এখানে কিন্তু 4টিকে একসাথে রাখা হয়েছে, তাই না? তাহলে একসাথে রাখলে ড্যাশ তৈরি হয়। কি তৈরি হয়? আমরা জানি 4টিকে একসাথে রাখলে কিন্তু একটি সম্পূর্ণ অংশ তৈরি হয়, তাই না? বা আমরা এটিকে কি বলতে পারি, একটি পূর্ণ অংশ কিন্তু তৈরি হয়। যেমন দেখো এই কাগজটিকে কিন্তু আমরা 4টি ভাগ করেছিলাম, তাহলে এই 4টি ভাগকে যদি আমরা একসাথে রাখি, তাহলে কি 4টি ভাগ মিলে একটা সম্পূর্ণ কাগজ তৈরি হয়ে যাবে না? এরকমভাবে যে কোনো বস্তুকে, যেমন এটি একটি বস্তু আমরা ধরে নিচ্ছি, এই বস্তুকে যখন আমরা 4টি ভাগ করেছি, এই 4 ভাগকে যখন আমরা একসাথে রাখলাম, তখন কি হয়ে গেল, একটি সমগ্র বা একটি পূর্ণ অংশ কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে এই পূর্ণ অংশকে গণিতের ভাষায় কিভাবে করে লিখতে হয়, সব সময় আমাদের এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই অধ্যায়ের জন্য। বা সম্পূর্ণ অংশ কিভাবে করে লিখতে হয়, একের মাধ্যমে লিখতে হয়। কিসের মাধ্যমে? একের মাধ্যমে। তার মানে হচ্ছে এক লিখলে আমরা বুঝতে পারবো যে এই এক দ্বারা সম্পূর্ণ অংশকে বোঝানো হয়েছে। এটি কিন্তু তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তাহলে 4টি 1/4 একত্রে রাখলে কি তৈরি হবে, ড্যাশ তৈরি হবে। এখানে ড্যাশের জায়গায় আমরা কি লিখব, 1 তৈরি হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে 1 লিখতে পারি, 1 তৈরি হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যেমন এইখানে যে 4টি 1/4 রয়েছে, এই 4টি 1/4 মিলে কত তৈরি হয়েছে, 1 তৈরি হয়েছে। আবার এই 4টি মিলে কি তৈরি হয়েছে, 1 তৈরি হয়েছে। এটি কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।